বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের একজন শি জিনপিং। চীনের কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে বিশাল সামরিক বাহিনী সবকিছুই এখন তার নিয়ন্ত্রণে। কিন্তু ক্ষমতার এই বিশাল সাম্রাজ্যের নিচে চাপা পড়ে আছে 4টি ভয়ঙ্কর টাইম বোমা। ঋণের পাহাড়, থমকে যাওয়া অর্থনীতি, প্রতিবেশীদের অবিশ্বাস এবং আন্তর্জাতিক একাকিত্ব। প্রশ্ন হলো, বিশ্ব দখলের আগেই কি ভেতর থেকে ভেঙে পড়বে শি জিনপিং এর চীন? দর্শক, বিশ্ব রাজনীতি আর অর্থনীতির দরবারে এখন মহাসংকটের ঘনঘটা, যার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে গণচীন ও তার সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট শি জিনপিং। সময়টা 2026 সালের জুলাই মাস, আর ঠিক 1 বছর পর অর্থাৎ 2027 সালের শরতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির সেই ঐতিহাসিক কংগ্রেস। এই কংগ্রেস কেবল দলের অভ্যন্তরীণ ক্ষমতার বিন্যাস পুনর্নির্ধারণ করবে না, বরং সমগ্র পৃথিবীর ভূ রাজনৈতিক সমীকরণকে এক নতুন মোড়ে নিয়ে দাঁড় করাবে। প্রেসিডেন্ট শি জিনপিং এখন এমন এক প্রশাসনিক উচ্চতায় উপবিষ্ট, যা আধুনিক চীনের ইতিহাসে তো বটেই, এমনকি খোদ মাও সেতুং এর সময়েও দেখা যায়নি। পার্টি এবং পিপলস লিবারেশন আর্মির ওপর নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তিনি দলের সমস্ত শক্ত প্রতিদ্বন্দ্বীকে কার্যত ধূলিসাৎ করে দিয়েছেন। পিপলস লিবারেশন আর্মি ঐতিহাসিকভাবেই চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক চালিকা শক্তি ছিল। তার সব ধরনের রাজনৈতিক ক্ষমতাকে শূন্যের কোটায় নামিয়ে এনে জিনপিং নিজেকে এক অপ্রতিদ্বন্দ্বী ও অপ্রতিরোধ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি টানা 4র্থবারের মতো দলের সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন এবং তার হাত ধরেই পার্টিতে আগমন ঘটছে 1960-এর দশকে জন্ম নেয়া এক ঝাঁক কনিষ্ঠ ক্যাডারের। এই নতুন প্রজন্ম তাদের সমস্ত রাজনৈতিক ভবিষ্যতের জন্য সম্পূর্ণভাবে শি জিনপিং এর কাছে ঋণী থাকবে, যা পলিট ব্যুরো এবং স্থায়ী কমিটিতে শির নিয়ন্ত্রণকে করে তুলবে অলঙ্ঘনীয়। কিন্তু ক্ষমতার এই পরম চূড়ায় বসেও যে দৃশ্যপট তিনি দেখছেন, তা কেবল জয়গাথার নয়, বরং ভেতরে ভেতরে ঘনীভূত হতে থাকা এক বিশাল ঝড়ের পূর্বাভাস মাত্র। বহির্বিশ্বের দিকে তাকালে দেখা যায় বিশ্বের অন্যতম শীর্ষ পরাশক্তি যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ শুল্ক যুদ্ধ এবং কোভিড মহামারী সামলে শি জিনপিং নিজের এক নতুন ভাবমূর্তি গড়ে তুলেছেন। মাও সেতুং এর যুগের অন্ধ আদর্শিক আনুগত্য কিংবা ডেং জিয়াওপিং এর যুগের কেবল অর্থনৈতিক বৃদ্ধির নীতি থেকে সরে এসে তিনি এক নতুন মিশ্র ভাবমূর্তির জন্ম দিয়েছেন। এখানে অর্থনৈতিক উন্নয়নের সাথে মিশে গেছে অন্ধ দলীয় আনুগত্য এবং নিখুঁত রাজনৈতিক কৌশল, যা চীনকে আমেরিকার মুখোমুখি দাঁড় করিয়েছে। তবে ক্ষমতার এই চোখ ধাঁধানো আড়ম্বরের আড়ালে চীনের সামনে জমা হয়ে আছে 4টি প্রকাণ্ড দীর্ঘমেয়াদী সমস্যা। এই সমস্যাগুলো হয়তো 2027 সালের পার্টি কংগ্রেসে তার পুনর্নির্বাচনকে সরাসরি আটকে দেবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো চীনের অস্তিত্বের মূল ভিত্তিকে নাড়া দেওয়ার ক্ষমতা রাখে। এর প্রথমটি হলো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক অঙ্গনে চীনের নিজস্ব গণতন্ত্রহীনতার সংকট। গণতান্ত্রিক কাঠামো না থাকায় বিশ্বমঞ্চে চীন নিজের কোনো বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী আন্তর্জাতিক কণ্ঠস্বর গড়ে তুলতে পারেনি। বিশ্বজুড়ে চীনা সংবাদ মাধ্যমগুলোকে স্রেফ শি জিনপিং এর ক্ষমতার মাইক হিসেবে দেখা হয়, যা আন্তর্জাতিক নীতি নির্ধারণে কোনো গভীর প্রভাব ফেলতে পারে না। বিশ্বের অধিকাংশ বড় ও প্রভাবশালী দেশ যখন কোনো না কোনো গণতান্ত্রিক ব্যবস্থার চর্চা করে, তখন চীনকে একটি একনায়কতান্ত্রিক ও অদ্ভুত ব্যতিক্রমী শক্তি হিসেবেই গণ্য করা হয়। দ্বিতীয়ত, প্রতিবেশীদের সাথে চীনের সম্পর্ক দিন দিন আরও বেশি তিক্ত ও জটিল হয়ে উঠছে। এশিয়ার এই ভূখণ্ডে চীনের হাতে গোনা কোনো প্রকৃত মিত্র বা বন্ধু নেই এবং এই সম্পর্কের বরফ গলার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। যদিও স্বল্প মেয়াদে কোনো দেশ চীনের সাথে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি নিতে চায় না, তবে দীর্ঘমেয়াদে এই প্রবল বিচ্ছিন্নতা ও অবিশ্বাস চীনের বাণিজ্য এবং কূটনীতিকে এক গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছে। তৃতীয় দীর্ঘমেয়াদী সংকটটি হলো চীনের বিশাল ও ক্রমবর্ধমান সামরিক বাহিনী, যা সমগ্র অঞ্চলের মধ্যে এক মারাত্মক অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিয়েছে। আমেরিকার শক্তিশালী সামরিক উপস্থিতি থাকলেও তাদের কাছে অসংখ্য বন্ধু রাষ্ট্র রয়েছে, যারা অন্তত যুক্তরাষ্ট্রকে তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি বলে মনে করে না। কিন্তু চীনের সামরিক শক্তি কেবলমাত্র চীনের নিরাপত্তার জন্যই কাজ করে।
যা প্রতিবেশী দেশগুলোর মনে সার্বক্ষণিক ভয় ও গভীর শঙ্কার জন্ম দেয়। চীনের চতুর্থ এবং সবচেয়ে বড় ও জটিল মাথা ব্যথার কারণ হলো দেশের ভেতরের প্রকাণ্ড অভ্যন্তরীণ ঋণের পাহাড়। দৃশ্যত চীনের অর্থনীতি থমকে গেছে এবং নিজের মোট জিডিপির প্রায় 3 গুণ অর্থ বাজারে ঢেলে তবেই চীন বছরে মাত্র 5% কম প্রবৃদ্ধি বজায় রাখতে পারছে। হাজার হাজার নির্মাণ প্রকল্প, বিশাল বিশাল ফ্লাইওভার আর আকাশচুম্বী অবকাঠামো গড়ে উঠলেও অর্থনীতিতে তার বাস্তব ও ইতিবাচক আনুপাতিক কোনো রিটার্ন নেই। পরিসংখ্যানের বিচারে চীনের উৎপাদিত পণ্যের পরিমাণ বিশ্ব শিল্পের প্রায় 30% হলেও এই অবকাঠামোগত বিনিয়োগগুলোর অনেকটাই এখন বিশাল এক ঋণের ব্ল্যাক হোলে পরিণত হয়েছে। এটি এমন এক আর্থিক গহ্বর যা যে কোনো মুহূর্তে চীনের অর্থনীতিকে সম্পূর্ণ ধসিয়ে দিয়ে গোটা বিশ্ব অর্থনীতিকে এক মহাবিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। আমেরিকান অর্থনীতির দক্ষ প্রবৃদ্ধির বিপরীতে চীনের ব্যাংকে জমানো আমানত আর বিপুল রপ্তানির ওপর ভর করে এই ভঙ্গুর দেওয়াল সামনে রাখার চেষ্টা চলছে। কিন্তু চীনা জনগণের আয় কমতে থাকায় সেই জমানো আমানতেও এখন ভাটার টান। এই অবস্থায় শি জিনপিং ও তার নীতি নির্ধারকদের চিন্তা করতে হচ্ছে প্রাচীন চীনা ইতিহাস ও দর্শনের নিরিখে। খ্রিস্টপূর্ব 4th শতকে চীনের বসন্ত ও শরৎকালীন যুদ্ধের যুগের মতো বর্তমান বিশ্ব রাজনীতিতেও আন্তর্জাতিক নিয়মনীতি ও প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো ভেঙে পড়ছে। প্রাচ্যের ঐতিহ্যবাহী রাষ্ট্রনীতি আর পাশ্চাত্যের প্রাচীন রোমান ঐতিহ্য থেকে শুরু হওয়া আধুনিক বিশ্ব ব্যবস্থার মধ্যকার পার্থক্যের সমীকরণ আজ চীনা কমিউনিস্ট পার্টিকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। বর্তমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে চীন সাময়িকভাবে সুবিধা পেলেও স্বল্প মেয়াদী কিছু ঝুঁকি শি জিনপিং এর পরিকল্পনা ভেস্তে দিতে পারে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চরম সংঘাত বিশ্ববাসীর নজর মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর থেকে ঘুরিয়ে রেখে এ যাবৎকাল চীনের রাজনৈতিক ফায়দা নিশ্চিত করেছে। কিন্তু এই সংঘাতগুলোর গতিপথ যদি আচমকা বদলে যায় তবে বেইজিং এক অভূতপূর্ব ও নজিরবিহীন কূটনৈতিক কোণঠাসা পরিস্থিতিতে পড়ে যেতে পারে। ইউক্রেন যদি কোনোভাবেই রাশিয়ার কাছে নতি স্বীকার না করে কিংবা ইসরায়েল যদি ইরানকে পরাস্ত করে ফেলে তবে রাশিয়া বা ইরান উভয় রাষ্ট্রই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বা দেউলিয়া হয়ে পড়তে পারে। এই চরম পরিস্থিতি যদি সত্যি বাস্তবে রূপ নেয় তবে শি জিনপিং এর পার্টি কংগ্রেসের ঠিক প্রাক্কালে চীন সম্পূর্ণ একা ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। রাশিয়াকে পরোক্ষ সমর্থন দিয়ে চীন ইতিমধ্যেই ইউরোপের সাথে নিজের ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ককে অত্যন্ত তিক্ত করে তুলেছে। তাই পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাওয়ার আগেই চীন হয়তো এখন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে একটি দ্রুত যুদ্ধবিরতি বা শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। যদি বেইজিং এই যুদ্ধে শান্তি ফিরিয়ে আনতে ইতিবাচক কোনো ভূমিকা রাখতে পারে তবে বিশ্ব মঞ্চে তারা নিজেদের এক মহান রাজনৈতিক পরাশক্তি হিসেবে উপস্থাপন করতে পারবে। অন্যথায় তাদের মিত্রদের পতন শি জিনপিং এর ওপর অভ্যন্তরীণ রাজনীতির এক বিশাল ও অনাকাঙ্ক্ষিত কূটনৈতিক চাপ তৈরি করবে। পশ্চিমা বিশ্ব নিজেদের ভবিষ্যৎ দিক নির্দেশনা খুঁজে পাচ্ছে না এবং তাদের অভ্যন্তরীণ সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ইলন মাস্কের মতো ধন কুবেররা যখন অভিবাসন ও পশ্চিমা ঐতিহ্য নিয়ে চরমপন্থী বক্তব্য দিচ্ছেন তখন অনেকেই মনে করছেন পাশ্চাত্যের পতন এখন কেবল সময়ের ব্যাপার। কিন্তু পশ্চিমা বিশ্বের এই অশান্তি ও তোলপাড়ি তাদের আবার নতুন করে বেঁচে থাকার নতুন কোনো খোরাক যোগাবে না তো? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে বেইজিং এর নীতি নির্ধারকদের কাছে। ইতিহাস বলে পাশ্চাত্য সবসময় নিজেদের ভেতরের অস্থিরতা থেকেই নতুন এক শক্তির জন্ম দেয় এবং আধুনিকতার রূপান্তর ঘটায়। আমেরিকা হয়তো একটি নতুন বহুজাতিক এবং উদারনৈতিক ভিত্তির ওপর ভর করে তাদের বিশ্বব্যাপী আধিপত্যকে আরও বেশি শক্তিশালী করে পুনরায় সুসংহত করতে পারে। চীনা কমিউনিস্ট পার্টি ও প্রেসিডেন্ট শি জিনপিং ভালো করেই জানেন যে পশ্চিমা বিশ্ব যদি এই সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়ায় তবে চীনকে এক বিশাল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তাই কোনো তাড়াহুড়ো না করে এবং দীর্ঘমেয়াদী সংকটের সমাধান আপাতত স্থগিত রেখে বেইজিং এখন পর্যবেক্ষণ করার নীতি গ্রহণ করেছে। এই রাজনৈতিক দাবার চালগুলোতে ভুল করার কোনো সুযোগ চীনা নেতৃত্বের কাছে নেই, কারণ একটিমাত্র ভুল পদক্ষেপ পুরো দেশকে চরম বিপদে ফেলতে পারে।